অপারেশন সিঁদুর এখন গোটা বিশ্বের মানুষ জানে। সেই অপারেশন সিঁদুর নিয়ে ফের একবার হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাক জব্দে সেনার প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। দেশীয় প্রযুক্তিতে পাকিস্তানকে জব্দ করতে পেরেছে ভারতীয় সেনা। আজ মন কি বাতে ঠিক কি বললেন প্রধানমন্ত্রী, শুনবো। आज हर भारतीय का यही संकल्प है, हमें आतंकवाद को खत्म करना ही है। ऑपरेशन सिंदूर के दौरान हमारी सेनाओं ने जो पराक्रम दिखाया है, उसने हर हिंदुस्तानी का सिर ऊंचा कर दिया है। जिस प्रिसीजन के साथ, जिस सटीकता के साथ हमारी सेनाओं ने सीमा पार के आतंकवादी ठिकानों को ध्वस्त किया, वो अद्भुत है। ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य मिशन नहीं है, ये हमारे संकल्प, साहस और बदलते भारत की तस्वीर है। देश के कई शहरों में, गांवों में, छोटे छोटे कस्बों में तिरंगा यात्राएं निकाली गई। हमारे जवानों ने आतंक के अड्डों को तबाह किया और उसमें शामिल थी भारत में बने हथियारों, उपकरणों और टेक्नोलॉजी की ताकत। उसमें आत्मनिर्भर भारत का संकल्प भी था। একদিকে সেনা প্রত্যাঘাত করছে, অন্যদিকে এই দেশের মাটিতেই পাক গুপ্তচরেরা তারা ও দেশে, শত্রু দেশে তথ্য পাচার করছে। বিএসএফ এর তথ্য পাচার, নৌসেনার তথ্য পাচার করেছে গুজরাটের এক পাকচর। গুজরাট এটিএস এর হাতে ধৃত পাকচর, তার নাম সহদেব সিং গোহিল। বিএসএফ এবং নৌসেনার তথ্য পাচার করত সে। পাকিস্তানে গোপন তথ্য পাচারের অভিযোগ, আইএসআই চরকে ভারতে সিম পাইয়ে দেওয়ার অভিযোগ, বিনিময়ে 40,000 টাকা পায় সহদেব। এ নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে। কি তার রিয়াকশন শুনবো। আমরা সবসময় বলি যে ইউ ক্যান চুজ এ ফ্রেন্ড বাট নট এ নেবার, এবং সেই নেবার যদি সবসময় আমাদের ভারতবর্ষের অশুভ কামনা করে তাহলে তো এটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। এটা কিন্তু একজন নয়, এটা একটা টিম ওয়ার্ক, বিশাল ভাবে এটা ছড়িয়ে রয়েছে। সবচেয়ে বড় ক্ষতি কিন্তু এরাই করবে যাদের দেখা যায় না, অথচ তারা সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কোনো মাথা না থাকলে এইসব ছোটখাটো লোক দিয়ে তারা কি করবে? ওই জায়গাগুলো আমার মনে হয় যে আরো অনেক বেশি আমাদের সতর্ক হতে হবে। সিন্ধ প্রদেশ দিয়ে যাচ্ছিলেন সাংসদ আসিফা আলী ভুট্টো, কিন্তু তার কনভয় হামলা একেবারে ঘরেই কোথাও গিয়ে নাস্তানাবুদ হতে হচ্ছে সে দেশের সাংসদকে। সেই ছবি আপনাদেরকে দেখাবো। তার কনভয় হামলা চালানো হয়। আসিফ আলী জরদারির মেয়ে সাংসদ আসিফা ভুট্টো, যে ছবি আপনারা দেখছেন, তার কনভয়, সেখানে লাঠি পাথর নিয়ে হামলা। ঘরেই আক্রান্ত পাক প্রেসিডেন্টের মেয়ে। কিন্তু কেন এই হামলা? করাচি থেকে নবাবশাহ যাওয়ার পথে এই ঘটনা ঘটে। সিন্ধু নদের ওপর প্রস্তাবিত ক্যানেল প্রজেক্ট নিয়ে ক্ষোভ, আর তাতেই জরদারি কন্যার গাড়িতে হামলা, এমনটাই অনুমান। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। কি তার বক্তব্য শুনবো। প্রথম দেখা যাচ্ছে যে পাকিস্তানে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তারা মনে করছেন যে প্রতিবাদ ছাড়া তাদের পথ নেই, তাদেরকে কেউ রক্ষা করবে না, এরাই সমস্ত যা আছে, যেটুকুন জল আছে নিজেরাই ভোগ করে নেবে। শুধু এমন কথাও বলতে হবে, এই জল যদি আটকে দেওয়া হয় বা কিছু হয়। তারপরে তারা বিক্ষুব্ধ হয়ে উঠে যখন যাকে পারছে, আজকে বেনজির ভুট্টোকে ধরছে, অন্যদিন হয়তো আর্মি জেনারেলের একেবারে ধরতে পারে। সেই জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে, পাকিস্তানের মানুষ জেগে উঠেছে। এটাই কিন্তু গণতান্ত্রিক চেতনা উদ্বুদ্ধ হবার একটা সময় বলে আমি মনে করি, এবং এর ফলে আগামী দিনে হয়তো নতুন পথ দেখাতেও পারে। কি হবে বলা মুশকিল, তবে মানুষের জেগে ওঠাটা একটা শুভ লক্ষ্য বলে আমার মনে হয়। পাকিস্তানের মুখ পড়ছে বিশ্ব দরবারে, আর টিম ইন্ডিয়া পৌঁছে গিয়েছে পাক জব্দে। কি বলছে টিম ইন্ডিয়া বিশ্ব দরবারে গিয়ে? দেখো, সন্ত্রাসীদের কোনোভাবে রেয়াত করা হবে না। এই সন্ত্রাসীরা যারা মদতপুষ্ট সন্ত্রাসী, যাদেরকে মদত দেওয়া হচ্ছে জঙ্গি মদতকারীদের, তাদেরকেও রেয়াত করা হবে না। জঙ্গিদের আশ্রয়, অর্থ, অস্ত্র যোগানো নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানকে তোপ। কি বলেছেন শশী থারুর? তিনি বলছেন সন্ত্রাসীদের কোনোভাবে রেহাই নয়। থারুরের প্রশ্নে বিশ্বমঞ্চে ফের মুখ পড়ল পাকিস্তানের। Yes, perpetrators of terror should indeed be brought to justice, and we are not going to stop our hunt for those who did this latest atrocity. But we need to think about where these people are based
where they have safe havens, where they are trained, equipped, financed, guided, armed, and often directly directed to perpetrate these horrors. And they too should be accountable for what they have been doing. আর এদিকে মুহুর্মুহু পাক শেলিংয়ে পুঞ্চ রাজৌরিতে আক্রান্ত বহু পরিবার, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তৃণমূল প্রতিনিধি দল। এক স্যান্ডেলে তাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রান্তদের সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে প্রতিনিধি দলের তরফে। বুধবার দিল্লি শ্রীনগর বিমানে বিপত্তি কেন কেন বারবার করে ওই বিমানের হাই ড্রপ হচ্ছিল, এই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আর সেই তদন্তের জন্য ককপিট ভয়েস রেকর্ডারে নজর রাখছেন তদন্তকারীরা। পাশাপাশি দুই পাইলটের প্রশংসাও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। মাঝ আকাশে বিপত্তি, ঝড়ের দাপটে বিমানের নাক ভাঙে। জরুরি অবতরণ করে A312 নিও বিমান। এই ঘটনা বুধবারের। সেদিন বিকেলে দিল্লি থেকে শ্রীনগরগামী বিমান বিপদে পড়ে পাকিস্তানের আকাশ ব্যবহারের আর্জি জানায়। লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই আর্জি মানেনি, জানিয়ে দেয় পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করা যাবে না। শেষমেশ ঝুঁকি নিয়ে শ্রীনগরে যায় ভারতীয় বিমান। 200-র বেশি যাত্রী নিয়ে দিল্লি থেকে ওড়ে ইন্ডিগোর বিমান। তারপর বিপত্তি। কেন এমন হলো? শুরু হয়েছে তদন্ত। বিমানটি পরীক্ষা হচ্ছে। তদন্তকারীদের বড় ভরসা বিমানের ককপিট ভয়েস রেকর্ডার। এই যন্ত্রে বিমানে থাকা পাইলট এবং অন্য কর্মীদের কথোপকথন রেকর্ড থাকে। রেডিও ট্রান্সমিশনও রেকর্ড থাকে এই ককপিট ভয়েস রেকর্ডারে। পাইলট একটা নর্মাল ফ্লাইটে যাচ্ছে, আচমকা তাকে হিট করে একটা টার্বুলেন্স, সেখানে প্রায় 8,500 ফিট পার মিনিটে সে এয়ার পকেটের মধ্যে পড়ে। এই যে ডিসেন্টটা, এটা কিন্তু পাইলটের কন্ট্রোলের বাইরে। তোমাকে জানতে হবে যে অটো পাইলট যেটা মেনটেন করে সেটাও তখন অটো পাইলট ডিসএনগেজ হয়ে যায়। এই সময় এয়ারক্রাফটকে টোটালি পাইলট ম্যানুয়ালি নিয়ে নেয়। ম্যানুয়ালি নিয়ে চেষ্টা করে তাকে যতটা সম্ভব নর্মাল ফ্লাইটে ফিরিয়ে আনা। 8,500 যদি একটা নর্মাল ফ্লাইট থেকে আচমকা ডিসেন্ড করে, মানে এটা ডেঞ্জারাস ছাড়া আর কিছু বলা যাবে না। বুধবার দুর্ঘটনার কবলে পড়ায় বিমানের ককপিট ভয়েস রেকর্ডার খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বায়ুসেনা, দিল্লি এবং শ্রীনগর এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুই বিমানবন্দরের এটিসির কর্মীদের বয়ানও নেওয়া হবে। জিজ্ঞাসাবাদ করা হবে বিমানের দুই পাইলটকেও। আপাতত তাদের বিমান ওড়ানো থেকে বিরতি দেওয়া হয়েছে। দুই পাইলটের ভূয়সী প্রশংসা করেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বেলাগাম বিমান। পাইলটরা জরুরি পরিস্থিতির কথা ঘোষণা করতে ছড়ায় আতঙ্ক। টার্বুলেন্সের মধ্যে সবার তখন বুক কাঁপছে। ঠিক কি হয়েছিল? ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের বিবৃতিতে বলা হয়েছে, ঝড়ের মধ্যে আটকে পড়ায় বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছিল না। অস্বাভাবিক গতিতে হাই ড্রপ করতে শুরু করে। প্রতি মিনিটে 8,500 ফুট গতিতে নিচে নামছিল বিমানটি, যা স্বাভাবিকের থেকে 4 গুণ বেশি। যেখান থেকে ওরা ডাইরেক্ট শ্রীনগরের জন্য এসে সেখানে ইমিডিয়েট ডিসেন্ড করা ছাড়া কোনো রাস্তাই ছিল না, এবং ওই শর্ট হাইটের মধ্যে এসে তাকে ল্যান্ড করা, এখানে অবশ্যই স্পিড বেশি ছিল, কেননা এছাড়া কোনো জায়গা ছিল না। আমরা হাই স্পিড ল্যান্ডিং প্র্যাকটিস করি, কিন্তু সেটা মারাত্মকভাবে 3-4 গুণ কখনো হতে পারে না। কিন্তু এটা মনে হয় তার চেয়েও বেশি। এই 36,000 ফিটে কত নটিক্যাল মাইলে সে ডিসেন্ড করে এয়ারপোর্টে ল্যান্ড করেছে, এই ক্যালকুলেশনটা আমি জানি না। আর এই স্পিডে এয়ারক্রাফটটাকে ল্যান্ড করিয়ে সেফলি ল্যান্ড করিয়ে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে, ক্রুকে সুস্থ নামিয়েছে। হ্যাটস অফ। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।